আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারে আরো 4 নতুন উপদেষ্টা, মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন, স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হল সাখাওয়াত হোসেনকে। মোহাম্মদপুরের সাবেক সচিবের 2 বাড়িতে অভিযান, 3 কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার। আট দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়ায়। এবং চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরো 4 উপদেষ্টা। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, ফজলুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপেল মাহমুদের রিপোর্ট। বিকাল 4টায় বঙ্গভবনের দরবার হলে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ফজলুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন 4 উপদেষ্টা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় বঙ্গভবনের এই আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 9 দিনের মাথায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হল 21 জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নিয়োগ পাওয়া কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টাকে দপ্তর বন্টন করা হয়েছে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ পেয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, মোহাম্মদ ফজলুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় এবং জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়। এছাড়া বেশ কিছু মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ ও বন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, সালেউদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছেন। এছাড়া নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। নরেন্দ্র মোদী এ নিয়ে আজ এক্সে একটি পোস্ট দিয়েছেন। ফোনালাপে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন মোদী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের 2টি বাড়ি থেকে বিপুল টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাড়ি 2টিতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি।
এ সময় তার বাসা থেকে নগদ 3 কোটির বেশি টাকা এবং 10 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের 29/2 ও 3 নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। 2019 সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ নেয়ার অভিযোগ উঠেছিল। বললাম আপনি সিটিটিভিতে, বললো হ্যাঁ। তো উনি আমার আবার রিকোয়েস্ট করলো যে এটা আপাতত আমরা আরেকটা অপারেশনে যাব, ওদের অল্টারনেট আরেকটা সেট আপ আছে অপারেশনের স্বার্থে, এটা আপনারা অন্য কোনো প্রশাসন বা মিডিয়ারে বলবেন না। যখন মিডিয়ারে বলবেন না বলছে, আমার ডাউট হয়েছে। আমাদেরকে ঢুকতেই দেয় না এখানে। আমি বলতেছি না, টাকা জনগণের, এই টাকা আমাদের সামনে যা করার করেন। ওনারা ছোট ছোট ব্যাগ করতেছে, পোলটা করতেছে, বিভিন্ন রকমেরই। 5-6 জন অফিসার আসলো, লম্বা চূড়া, অনেক সুন্দর, ঠিক আছে। ওনারা জিজ্ঞাসা করলাম কারা, কোনো অফিসাররা, ঠিক আছে। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে। আরও প্রশাসনের লোক যখন ঢুকতে দেখি, তখন আমি সরাসরি আর্মির কাছে যাই। আর্মির শেরে বাংলার যে হটলাইন নাম্বার, সেখানে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আর্মি চলে আসে, ওনাদেরকে নিয়ে আমি এই বাসায় উপস্থিত হই। চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল হাসানকে হত্যা মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেন জিয়াউল হাসান। মিজান শাহজাহানের রিপোর্ট। কড়া নিরাপত্তায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। বিচারক আরাফাতুর রাকিবের আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামি ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য গুম খুন করেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। অন্যদিকে জিয়াউল হাসানের আইনজীবী দাবি করেন, তার মক্কেল গোয়েন্দা বিভাগে কাজ করেননি। আয়না ঘরের সাথে জিয়াউল হাসানকে জড়িয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আদালতের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে জিয়াউল হাসান আদালতে বক্তব্য দেন। শুনানি শেষে আসামের জামিন আবেদন নামঞ্জুর করে 8 দিনের রিমান্ড দেন আদালত। বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জিয়াউল হাসানের আইনজীবী নাজনীন নাহার। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকাকালীন বেশ আলোচিত হন তখনকার কর্নেল জিয়াউল হাসান। নারায়ণগঞ্জে 7 খুন হয় তার সময়কালে। পরে ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। 6 আগস্ট চাকরি থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক। বিরোধী নেতাদের ফোনে আড়ি পেতে তথ্য ফাঁস করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা হিসেবে নাম এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকা এনটিএমসির বিরুদ্ধে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের তালিকা করে সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্ট্যান্ড উইথ দ্য ইনজিউর্ড কর্মসূচির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কোনো আশ্বাস বা কারো উপর দোষারোপ নয়, 24 ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কেউ কোনো অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান এই সমন্বয়ক। রাজনৈতিক দল গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত তারা নেননি। এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর
ভিজিবল পদক্ষেপ নেওয়া, কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি, যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি। ভারতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনা তার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে মিলাদ মাহফিলে তিনি জানান, চিকিৎসার জন্য খুব শিগগিরই দেশের বাইরে যাবেন দলের প্রধান বেগম খালেদা জিয়া। আরো জানাচ্ছেন মইনুল হাসান। স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে ছিল না তেমন কোনো আয়োজন। হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার রোগ মুক্তি ও কোটা বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। আন্দোলন সংগ্রাম ও দেশ পরিচালনায় বেগম জিয়ার নানা অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। 6.5 বছর পর জনসম্মুখে বেগম জিয়ার বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা। ইন্টারিম সরকার তার দায়িত্ব হচ্ছে একটা রিপোর্ট করে দিয়ে যাবে, তাই না? কিন্তু জঞ্জাল জমা হয়ে যেত, এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তারা দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন এই সমাজের সংগ্রামটি জারি রাখতে হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এখন সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা এখনো ছাত্র জনতার অর্জনকে নষ্ট করে দিতে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যে কোনো মুহূর্তে ভারত থেকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় না রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশের ক্রান্তিকালে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় দলমতের ঊর্ধ্বে উঠে হিন্দু সংগঠনগুলো একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কল্যাণ ফ্রন্ট ও হিন্দু মহাজোট নেতাদের সাথে বৈঠকের পর তিনি একথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, দেশকে এগিয়ে নিতে অতীতের সব ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে সবাই একসাথে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, দুষ্কৃতিকারীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লুটতে চায়, তা হতে দেয়া হবে না। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই, আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে কাল থেকে সারা দেশে আগামী 72 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ বজলুর রশিদ এটিএন বাংলাকে জানান, লঘুচাপের কারণে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহে বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃষ্টির কারণে আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। সমুদ্রের 4টা বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। তো আগামীকাল থেকে আপনার নেক্সট 72 ঘন্টার মতো সারা দেশে বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে। সাগরে কিছুটা উত্তাল থাকবে এবং কিছুটা দমকা ঝড়ো হতে পারে সাগরে। গ্রাম পুলিশদের চাকরি জাতীয়করণ সহ 4 দফা দাবি পূরণে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বঙ্গভবনের সামনে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটির সদস্যদের তিনি বলেন, সচিবালয়ে আগামী রোববার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। যতটুকু সম্ভব ততটুকু দাবি পূরণ করা হবে বলেও জানান উপদেষ্টা।
কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুরে উপজেলার হরসপুরে রেললাইনের উপরে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট রেলপথে বিকেল 2টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস, চট্টগ্রামগামী পাহাড়ি এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইলিশের সয়লাব রাজধানীর বাজার, এর ফলে দাম কমতে শুরু করেছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1200 টাকায়। কমতির দিকে গরুর মাংসের দামও। এদিকে নিত্যপণ্যের বাজারও স্থিতিশীল বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। থরে থরে সাজানো রূপালী ইলিশ, বড় সাইজের ইলিশের প্রতি ক্রেতাদের আছে বাড়তি আগ্রহ। বিক্রেতারা বলছেন বড় সাইজের ইলিশের দাম কেজি প্রতি কমেছে 400 থেকে 500 টাকা। সামনে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে ধারণা তাদের। সপ্তাহের ব্যবধানে কমেছে রুই কাতলা সহ অন্যান্য মাছের দামও। আগের চাপের দাম একটু কম, আজন মাছ বেশি আর দাম কম আরো কমে। আগের থেকে তুলনামূলকভাবে কম, কিন্তু এখনো সেরকম ভাবে কমেনি। রুই কাতলা মাছের দাম আগে ছিল 450 420, এখন বেচতেছি 380 400। বাজার ঘুরে দেখা গেছে 720 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির দর 1100 টাকা কেজি। গরুর বাজার বর্তমানে একটু কম আছে। গরু 500 টাকা কেজি, 400 টাকা কেজি হইবে যদি ভারতের জেতা গরু আনতে, জেতা গরু মশাও দাম কমে যাবে। চাল ডাল সহ ভোগ্যপণ্যের বাজার রয়েছে স্থিতিশীল। কোন ধরনের পণ্যের ঘাটতি না থাকলেও আগামীতে ঘাটতির আশঙ্কা করছেন বিক্রেতারা। তেল ডাল চাল কোনো কিছুই কোনো ঘাটতি নাই, মনে করেন যখন যাওয়া প্রয়োজন তাই পাইতেছে। সব কোম্পানিরা কিন্তু মেসেজ দিচ্ছে মালের ঘাটতি হওয়ার সম্ভাবনা সামনের দিকে। এই জিনিসটা আসলে বাণিজ্য মন্ত্রণালয় ওনারা আসলে বুঝতে পারবে যে কি অবস্থা। এতটা পরিবর্তন দেখতে পাচ্ছি না, আগের মতো যখন ছিল সেরকমই আছে এখন। এদিকে কাঁচা বাজারে সবজির দাম নিয়ে ক্রেতাদের আছে মিশ্র প্রতিক্রিয়া। মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কেনা সম্ভব? আমাদের বেতন পাই আমরা 400 টাকা, ওদের 690 টাকা। আমরা খাওয়ার অধিকার রাখি না? কচুর ছাড়া কিনছি 10-12 দিন আগে 80-100 টাকা, 100 টাকা 90 টাকা। আর কাঁকরোল কিনছি 100 টাকা কেজি, 30-40 টাকা কম কেজিতে। মানে অনেক বর্ডার বন্ধ কারণে মরিচে আসতে পারে না, তাই মরিচের দাম বেশি। নতুন সরকারের কাছে যে কোনো মূল্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবি সাধারণ মানুষের। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড। সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার 37 বছর বয়সী মেয়েকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির পার্লামেন্ট। আজ অনুষ্ঠিত সংসদ সদস্যদের ভোটে পেতংটার্ন সিনাওয়াত্রা সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পেতংটার্ন পেয়েছেন 319টি ভোট, তার বিপক্ষে ভোট পড়েছে 145টি। তিনি হবেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুফু ইংলাক সিনাওয়াত্রা দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার দেশটির সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হিসেবে শ্রেথা থাভিসিনকে সরিয়ে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার রায় দেয়। শ্রেথা ও পেতংটার্ন দুজনেই ফেউ থাই পার্টির নেতা। রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 8টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারের বাইরে র্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ।
আয়নাঘর ও ফ্যাসিবাদ সরকারের সকল অপকর্মের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে শেখ হাসিনা সরকারের পতনের উপলক্ষে গণসিজদা ও দ্রোহের গান অনুষ্ঠানে কথা বলেন সংগঠনটির নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানায় ইনকিলাব মঞ্চ। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে আউট করতে চান বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শেষে এমনটা বলেন টাইগার বোলার। এ সময় তিনি উল্লেখ করেন তাদের বোলিং আক্রমণও ভালো, তাই টেস্টে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হলে 10 উইকেট নিতে হবে তাদের। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। রাতে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম। উদ্বোধনী ম্যাচে রাত 1টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফুলহ্যাম। কিছু নতুন নিয়ম যুক্ত হচ্ছে এবারের প্রতিযোগিতায়। অফসাইডে আসছে নতুন প্রযুক্তি। সিদ্ধান্তগুলো দ্রুত দেখতে প্রিমিয়ার লিগে এবারে প্রথম দেখা যাবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। ভিএআর এ ম্যানুয়ালি সিদ্ধান্ত নিতে যে সময় লাগে তার চেয়ে প্রায় 30 সেকেন্ড সময় কম লাগবে সেমি অটোমেটেড প্রযুক্তিতে। এছাড়া ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোর জন্য দলের ব্যয় নীতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এই নিয়মে ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে মোট আয়ের সর্বোচ্চ 85% খরচ করতে পারবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। অন্তর্বর্তী সরকারে আরো 4 নতুন উপদেষ্টা, মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন, স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো সাখাওয়াত হোসেনকে। মোহাম্মদপুরের সাবেক সচিবের 2 বাড়িতে অভিযান, 3 কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার। আট দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়ায়। এবং চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। সেই সাথে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।